স্যার রবার্ট ব্রাউনি বলেছেন, আমি পৃথিবীকে পান্থশালা মনে করি না, তবে এটি এমন একটি হাসপাতাল যেখানে মানুষ বাঁচতে পারে না। মানুষ মরণশীল, এ কথা আমরা সবাই জানি। তারপরও আমরা যতদিন বাঁচি সুস্থভাবে বাঁচতে চাই, জীবনের শেষ দিন পর্যন্ত ভালো থাকতে চাই। প্রিয় দর্শক, আপনাদেরকে সুস্থ রাখার প্রয়াস নিয়েই শুরু করছি এসএটিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট। সঙ্গে আছি ডাক্তার নোভা। প্রিয় দর্শক, অনুষ্ঠানে সরাসরি সংযুক্ত হতে আমাদেরকে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে, অথবা ফেসবুকে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন। আজ আমরা কথা বলবো শীতকালে হাঁটু ব্যথার আধুনিক চিকিৎসা প্রসঙ্গে। স্টুডিওতে আমাদের মাঝে বরাবরের মতোই উপস্থিত আছেন বিশিষ্ট বাত ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। ডায়াল করে জেনে নিন আপনার সমস্যার সমাধান, আর ফাঁকে ফাঁকে শুনুন আমাদের আলাপচারিতা। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকের পর্বে। আপনাকে অনেক ধন্যবাদ। এখন শীতকাল চলছে, শীতকালে সাধারণত দেখা যায় যে বিভিন্ন ধরনের ব্যথা বেড়ে যায়। আধুনিক চিকিৎসা সম্পর্কে আমরা জানবো, পার্টিকুলারলি হাঁটু ব্যথাটা শীতকালে বেড়ে যায়, সেই ক্ষেত্রে আধুনিক চিকিৎসা কি আছে? অবশ্যই, আসলে আজকের সাবজেক্টটা হচ্ছে শীতকালে হাঁটু ব্যথায়। হাঁটু এমন একটা জোড়া শরীরের, সবচেয়ে অন্যান্য জোড়ার মতো এটা একটা ইম্পর্টেন্ট একটা জোড়া। যেমন হিপ জয়েন্ট আছে, শোল্ডার জয়েন্ট আছে, কিন্তু আপার এক্সট্রিমিটি মানে আমাদের শরীরের উপরের অংশের জোড়াগুলোর চেয়ে নিচের অংশের জোড়ার ইম্পর্টেন্সই বেশি। কারণ হচ্ছে নিচের জোড়াগুলা বেশিরভাগ ব্যবহার হয় এবং ওজন বহন করে শরীরের। যেমন হিপ জয়েন্ট, মেরুদণ্ড, হাঁটু, অ্যাঙ্কেল জয়েন্ট বা পায়ের পাতা, এগুলো হচ্ছে শরীরের ওজন বহন করে। আমি যে বসে আছি তাও কিন্তু আমার হিপ জয়েন্টের উপরে বা স্পাইনের উপরে প্রেশার পড়ে। তদ্রূপ আমরা যখন হাঁটা চলাফেরা করি তখন কিন্তু হাঁটুর ভূমিকা মানে অনেক বেশি। সেই ক্ষেত্রে হাঁটুর যে কোনো ব্যথা বেদনা বা যে কোনো সমস্যা হলে দেখা যায় যে আমরা প্রায় রোগী পেয়ে থাকি যে সঠিক চিকিৎসার অভাবে, এবং প্রথমত কনফার্ম ডায়াগনোসিস মানে রোগ নির্ণয় সঠিকভাবে না হওয়ার কারণে, এবং দ্বিতীয়ত সঠিক ট্রিটমেন্ট না হওয়ার কারণে। সঠিক চিকিৎসাটা আসলে ডিপেন্ড করে যে রোগ নির্ণয়টার উপরে। অবশ্যই যদি সঠিকভাবে ডায়াগনোসিস না হয় তাহলে তো সঠিক চিকিৎসা হবে না, হতেই পারে না, এবং ভুল চিকিৎসা হতে পারে। তো এই দুটোর উপরে যে নির্ভর করে চিকিৎসা, এবং এই দুটো যদি ঠিকমতো না হয় দেখা যায় যে আমাদের কাছে প্রায় রোগী আসে যে হাঁটু ব্যথায় ভুগছিল, এখন কিন্তু সে আর টোটালি তার কদিন পরে কোমর ব্যথা হতে পারে, পায়ের তলায় ব্যথা হতে পারে, হাঁটু বেঁকে যাওয়া, সে এক প্রকার পঙ্গুত্ব বরণ করতে পারে, অথবা এই সংক্রান্ত সমস্যা থেকে আস্তে আস্তে সে মারাও যেতে পারে, যেটা হচ্ছে ডিজেবল হতে হতে। আমরা তো রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করি। রিহ্যাবিলিটেশনে যেটা বলি আমরা এনি ফাংশন লস বা এনি ইম্পেয়ারমেন্ট, মানে যে কোনো কাজে যদি কোনো জোড়া যদি ফাংশন লস হয় সেটি হচ্ছে ইম্পেয়ারমেন্ট। এখন কারো যদি হাঁটু ব্যথা হলো কোনো কারণে, সেটা এই যে আমরা বলছি শীতে বেড়ে যায়, এটা শীত ঋতুতে আসলে হতে পারে, তাহলে যদি তার ফাংশন কমে যায়, যে ব্যথার কারণে সে হাঁটতে পারলো না, এই যে হাঁটতে না পারার কারণে সে দেখা যায় চলাফেরা বন্ধ হয়ে গেল, তো এই চলাফেরা বন্ধ হতে হতে সে এক পর্যায়ে কিন্তু আপনার ডিজেবল হয়ে যেতে পারে। ডিজেবল মানে সে আরেকজনের উপর নির্ভরশীল হয়ে যাওয়া, যে বাথরুমে যেতে আরেকজনকে তাকে হেল্প নিতে হয় কাঁধে ধরে, বা হুইল চেয়ারে যেতে হয়, বা আমরা ওয়াকার ইউজ করতে পারে, অথবা কেউ তাকে হয়তো কোলে করে নিয়ে গেল বাথরুমে। এই যে ডিজেবিলিটি, এবং এটাও যদি ওই সময় যদি চিকিৎসা না হয় তাহলে সে হ্যান্ডিক্যাপ হয়ে যেতে পারে। হ্যান্ডিক্যাপ মানে পার্মানেন্ট ফাংশন লস, মানে যদি টোটালি হাঁটু নষ্ট হয়ে যায়, টোটালি মুভমেন্ট টোটালি ফিক্সড হয়ে যায়, তাহলে সে হ্যান্ডিক্যাপ হয়ে সে এক পর্যায়ে বিছানা পড়ে থাকতে থাকতে যখন মানুষের অন্যান্য ফাংশনগুলো যেমন সিস্টেমগুলো আপনার কাজ করবে না, হাঁটু ব্যথার কারণে কোমর ব্যথা বা চলাফেরা নাই, তখন দেখা যাচ্ছে সার্কুলেটরি সিস্টেম আপনার ব্যাঘাত ঘটবে, মাস্কুলোস্কেলেটাল সিস্টেমের ব্যাঘাত ঘটবে, তার অন্যান্য যে সিস্টেম থাকে আমাদের শরীরের, ডাক্তাররা আমরা তো জানি যে বিভিন্ন সিস্টেমগুলো, এই সিস্টেমগুলো তখন কিন্তু কাজ করবে না। না করতে করতে সে দেখা যায় যে শুয়ে বসে থাকতে থাকতে তার হার্টের অসুখ হতে পারে, তার লিভারের সমস্যা হতে পারে, কিডনির সমস্যা হতে পারে, স্ট্রোক করতে পারে, সে এক পর্যায়ে মারা যেতে পারে। তাহলে দেখা যায় কনসিকুয়েন্স একটা রোগ থেকে আরেকটা রোগ, আরেকটা রোগ থেকে আরেকটা রোগ কিন্তু হতে পারে। এই জন্য আপনার আমরা যেহেতু আজকে হাঁটু ব্যথা নিয়ে কথা বলছি, যে এই হাঁটু ব্যথার বা হাঁটুর সমস্যার ক্ষেত্রে কিন্তু আপনার ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট। আর যদি কারণের প্রসঙ্গে আসি, শীতের সময় যেটা বললেন যে ব্যথা বেড়ে যায়, মানে এটা কি কোনো প্রিডিসপোজিং ফ্যাক্টর, মানে ওয়েদারের সাথে আসলে রিলেশন আছে, যে ওয়েদারের সাথে সাথে কিছু রোগ ভ্যারিয়েশন হয়? অবশ্যই, আসলে হাঁটু ব্যথার আমরা যে কারণগুলো দেখি, মোস্ট অফ দ্য কারণ হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, বা আমরা যেটাকে হাঁটুর হাড় ক্ষয় রোগ বলে থাকি।
হাড় ক্ষয় রোগ এক পর্যায়ে সেটা আবার হাড় বেড়েও যেতে পারে। এই যে অস্টিও আর্থ্রাইটিস পাশাপাশি আরও কিছু আর্থ্রাইটিস আছে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস বা সেরোনেগেটিভ পজিটিভ যে সকল আর্থ্রাইটিস আছে, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস অথবা বাচ্চাদের জুভেনাল আর্থ্রাইটিস। এই সকল আর্থ্রাইটিসই আপনার কোল্ড ওয়েদার এবং শীত ঋতু একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর টু অ্যাগ্রিভেট দ্য ডিজিজ, মানে রোগটাকে বাড়িয়ে তুলতে কোল্ড ওয়েদার একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর। শীত ঋতু ছাড়াও যারা শীত প্রধান দেশ, যেমন আমাদের দেশে যখন গ্রীষ্মকাল চলে তখন কিন্তু কিছু দেশ আছে, যেমন সেই ইউরোপের উত্তর অঞ্চল বা সাইবেরিয়া, যে সকল দেশ, রাশিয়া, ওই সকল দেশে দেখা যায় যে আপনার শীত অলওয়েজ থাকে, সবসময় একটা মানে লো গ্রেড টেম্পারেচার থাকে। ওই সকল দেশে কিন্তু এই যে বাত ব্যথা বা আর্থ্রাইটিসের রোগীর কিন্তু সারা বছরই তারা ব্যথা ভোগে, তাদের কিন্তু সাধারণত ভালো হতে চায় না। আমি প্রায় প্র্যাকটিসে আসে ওইসব দেশ থেকে রোগী চলে আসে আমাদের দেশে, বিকজ ওই ওয়েদার একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। ওখানে চিকিৎসা নিতেও ব্যাঘাত ঘটে, তাদেরকে সার্বক্ষণিক বিভিন্ন আপনার ওষুধের উপরে থাকতে হয়, স্টেরয়েড জাতীয় ওষুধ খেয়ে খেয়ে তাদের আজীবন বেঁচে থাকতে হয়। কিন্তু স্টেরয়েড থেকে আবার দেখা যায় যে বিভিন্ন সমস্যা হয়, অনেক ধরনের সাইড ইফেক্ট আছে। তাহলে এই শীত ঋতু আপনার এই হাঁটু ব্যথা রোগের ব্যথা আরো বাড়িয়ে তুলতে পারে, রোগীকে আরো বেশি ভোগাতে পারে, আরো সমস্যা বাড়তে পারে। এটা একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর হিসেবে এখানে কাজ করে। আর আমরা তো কারণ জানলাম, এবারে যদি আসি যে ডায়াগনোসিসটা কিভাবে করা হবে? অবশ্যই হাঁটু ব্যথার ক্ষেত্রে আমাদের প্রথমত হাঁটু ব্যথার যে রোগীগুলো আমরা পেয়ে থাকি সাধারণত 30 বছর থেকে শুরু করে তার ঊর্ধ্ব যে বয়সের পুরুষ এবং মহিলা বোথ একই রকম সাফার করে সাধারণত হাঁটু ব্যথার ক্ষেত্রে। এবং এইটা হচ্ছে একটা ফ্যাক্টর যে রোগীর এইজ কত। দ্বিতীয়ত হচ্ছে আমাদের দেখতে হবে রোগীর কি করে, সে পেশা কি, সে কি জাতীয় কাজ করে, এবং তার অন্য কোনো রোগ আছে কিনা। যেমন কিছু রোগ আছে রিলেটেড, সাজেস ডায়াবেটিস কিন্তু আপনার এই সকল বাত ব্যথা বা এটাকে আরো অ্যাগ্রাভেট করে, আরো বাড়িয়ে তুলতে পারে, এটা আমাদের দেখতে হয়। পাশাপাশি তার এইজ একটা ফ্যাক্টর, যেটা বলছি, সে কাজের পাশাপাশি সে কোনো আঘাত পেয়েছিল কিনা, মানে সে যে আমার কাছে হাঁটু ব্যথা নিয়ে আসলো, সে কি কোনো প্রফেশনালি হোক বা রোড অ্যাক্সিডেন্ট হোক বা পড়ে গিয়ে কোনো আঘাত, এই জাতীয় কোনো হিস্টোরি আছে কিনা, এগুলো আমাদের দেখতে হয়। তার মেরিটাল স্ট্যাটাস দেখতে হয়, সে কি মেরিড না আনমেরিড, এখানে একটা বিশাল ভূমিকা পালন করে। আমরা প্রায় কিছু রোগ দেখি যে বিয়ের পরে এক্সপোজার আসে, যেটা আমরা যেমন শীত ওয়েদার, দিস ইজ এ আপনার প্রিডিসপোজিং ফ্যাক্টর। তদ্রুপ একটা লাইফস্টাইলের ব্যাপার আছে। অনেক সময় কিছু রোগী আছে যে হয়তো একটা পেশা করতো বা এক কাজ করতো আগে, হঠাৎ করে তাকে পেশা পাল্টাতে হলো, অন্য আরেকটা কাজ সে করছে। এই যে অন্য আরেকটা কাজ করার থেকে দেখা যায় হাঁটু ব্যথা আবার তার নতুন করে হাঁটু ব্যথা আসতে পারে। তো এগুলো আমাদের রোগীর হিস্টোরি নিতে হয় প্রথমত। হিস্টোরি আমরা কিছু ছবি দেখতে পারি, ছবিটা দেখলে আরো ক্লিয়ার হবে, অবশ্যই রোগীদের উপকৃত হবে। যে এখন এখানে যে ছবি আপনার দেওয়া আছে, এটা হাঁটুর আর্থ্রাইটিস রোগের যে ছবি, মানে হাঁটুর ভিতরে যে সমস্যাগুলোর কারণে যে প্যাথোলজিক্যাল চেঞ্জ আসতে পারে, যেটা আমরা অস্টিও আর্থ্রাইটিস মাঝখানে যে ছবিটা, পরেরটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। মানে একটা রোগে, সেটা আর্থ্রাইটিস রোগে স্পেশালি, আর্থ্রাইটিস রোগে কিন্তু হাঁটুর ভিতরে যে মরফোলজিক্যাল মরবিডিটি, এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়, অ্যানাটমি চেঞ্জ হয়ে যেতে পারে। ভিতরে যে মানে যেই গঠন থাকার কথা হাঁটুর ভিতরে, যেটা আর কি সাধারণ স্বাভাবিক থাকার কথা, সেই স্বাভাবিক কথাটা নষ্ট হয়ে যাবে এবং বিভিন্ন রকম হতে পারে। যেমন এক আর্থ্রাইটিস থেকে এক রকম হতে পারে। মাঝখানে যে ছবিটা আছে এটা অস্টিও আর্থ্রাইটিস। অস্টিও আর্থ্রাইটিসে টোটালি কার্টিলেজ ইরোশন হয়ে যায়, বা হাঁটুর উপরে যে আবরণী থাকে ভিতরে সেকেন্ডারি কার্টিলেজ, এটা কিন্তু আস্তে আস্তে ক্ষয় হতে থাকে। আর পরেরটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, সেই ক্ষেত্রে কার্টিলেজ ক্ষয়টা হয় খুব পরে, কিন্তু শুরুতে ক্যাপসুল অ্যাটাক করে, যেটা সাধারণত শীত ঋতুতে আরো বেড়ে যেতে পারে। এই রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগীর ব্যথা কিন্তু শীতে তীব্র হয়ে যায়, শুধু তখন কিন্তু হাঁটু ব্যথাই থাকবে না, তার হাতের আঙ্গুল ব্যথা, পায়ের আঙ্গুল ব্যথা, সারা শরীরের ব্যথা, রোগী কিন্তু সকালে ঘুম থেকে উঠতে পারবে না ব্যথায়, এত তীব্র ব্যথা হতে পারে, সব জয়েন্টে ব্যথা করে। এক্স্যাক্টলি, এটা হতে পারে। আর এটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস একটা ছবি, এটা হচ্ছে সবচেয়ে কমন। মানে আমরা প্রায় রোগীরা জানতে চায় যে আসলে আমার হাঁটুতে কি হয়েছে, বা আমাদেরও জানানো উচিত, ডাক্তারি যে ইথিক্স আছে, যে রোগীকে তার রোগ সম্পর্কে বেসিক আইডিয়া দিতে হবে। এখানে অস্টিও আর্থ্রাইটিসে যেটা হয়, তার কাটিলেজ যে নীল দেখতে যে অংশটা, সেটা পুরো হাঁটুটাতেই থাকার কথা, ওই পাশে গিয়ে কিন্তু নেই, বা ক্ষয় হতে হতে হাঁটুর এই জাতীয় চেহারা আসতে পারে। এই জিনিসগুলো যদি রোগীরা জানে, তাহলে কিন্তু রোগীদের চিকিৎসা নিতে সহজ হয়, যে তার হাঁটুর ভিতরে কি চেঞ্জ হচ্ছে বা সে কখন নিবে। অনেক সময় রোগী দেখা যায় আমরা ব্যথার ওষুধ দিলাম, বা ব্যথার ওষুধ নিজে থেকে কিনে খায়, অথবা কিছুদিন। আর আর্থ্রাইটিস এমন একটা রোগ, এই যে আমি বলছি শীত ঋতু
প্রিডিসপোজিং হলো বা বেড়ে গেল, আবার শীত কমে গেল, আবার কমে যেতে পারে, কিন্তু তার ভিতরে যে চেঞ্জ আসতেছে অ্যানাটমিক্যাল সেটা কিন্তু প্রগ্রেসিভ হতেই থাকবে, যে আস্তে আস্তে বাড়তেই থাকবে, রোগী কিন্তু জানবে না। আবার হঠাৎ করে কোনো কারণে হয়তো অ্যাগ্রাভেট হবে, তখন আমাদের কাছে এসে দেখা যায় যে 2 বছরের আগে যে এক্স রে করলে যে আপনার ভিতরে যে চেঞ্জ, সেটা 2 বছর পরে কিন্তু আরও খারাপ হয়ে গিয়েছে। তো এই জিনিসগুলো রুগীরা যদি জানে যে হাঁটু ব্যথা হলে তার কি হয়েছে ভিতরে, অনেক সময় আমাদের ফলস ডায়াগনোসিস নিয়ে আসে, রুগী বলে আমার হাঁটুর হাড় ক্ষয় হয়ে গেছে। আমরা ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করি উইদাউট কোনো এক্স রে এমআরআই কিছু না করি, বুঝতে পারি যে হাঁটুর ভিতরে আসলে কোনো সমস্যা নেই, সমস্যাটা হয়তো কোমর থেকে হাঁটুতে ব্যথা আসছে। তো এই যে ফলস ডায়াগনোসিস হয় অনেক সময়, যে হাঁটু ব্যথা হলেই যে হাঁটুর সমস্যা তা কিন্তু না, আবার হাঁটুর সমস্যা কিন্তু এটা আসলে দেখতে হবে যে এখানে সোর্সটা কোথায়, পেইনটা কেন হচ্ছে। অবশ্যই এটা আমাদের একজন বিশেষজ্ঞ ডাক্তারই পারে এই জিনিসটা ডায়াগনোসিস করতে। একটা ছবি আছে, আমরা একটু দেখে নিই। এইটা কোমরের যদিও একটা ছবি, এটা কোমরের এই বিভিন্ন চেঞ্জ আছে। হ্যাঁ, কোমরের চেঞ্জ থেকে আপনার যেমন হাড় ক্ষয় হতে পারে, কোমরের ডিস্কের সমস্যা হতে পারে, এবং সবচেয়ে কমন যেটা ডিস্ক প্রলাপ যখন হয় তখন কিন্তু অনেক সময় কোমরের সমস্যা পায়ে চলে আসতে পারে, হাঁটুতে বা ব্যাক অফ নি। রোগী কমপ্লেইন করে আমার হাঁটু ব্যথা, আমরা যখন ফিজিক্যাল অ্যাসেস করি দেখা যায় তার হাঁটুতে কোনো ব্যথা নেই, ব্যথাটা হাঁটুর পিছনে আপনার যে হ্যামস্ট্রিং মাসেলস আছে আপ টু আপনার কাপ মাসেল পর্যন্ত পিছনে যে মাসেলসে ব্যথা হচ্ছে, এটা তো মূলত পিএলআইডির জন্যই হয়ে থাকে। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো, একটা ফোন নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আর কথা বলার সময় টিভির ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম, আমি সার্জন শাহজামাল হাজারীবাগ থেকে বলছি। জি, আমার বয়স 60 আপ, ডায়াবেটিস এবং হাইপারটেনশনের রোগী। জি, হাঁটাহাঁটি করি প্রায় মাস দেড়েক ধরে, গোড়া পায় ডাইন পায় গোড়া পায় ব্যথা পাচ্ছি। ওই গরম পানিতে একটু সেকটেকও দেই, তারপরে ওই তেমন নাডা ফলপ্রসূ হচ্ছে না, কোনো মেডিসিন খাইতে হবে কিনা। আপনার হাঁটুতে কি ফুলে যায় হাঁটু পাশাপাশি? হাঁটু না, গোড়া পায় গোড়ালিতে। গোড়ালিতে। জি জি, সকালে ঘুম থেকে উঠে পা ফেলতে কষ্ট হয়? হ্যাঁ, মাঝে মধ্যে হয়, কিছুক্ষণ হাঁটলে পরে আবার যদি বসে থাকি তাইলেও আবার। আপনার পেশা আপনি কি করেন বলছিলেন? আমি আগে বিডিআর ছিলাম, এখন রিটায়ার্ড পারসন আছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। আমরা দর্শকের প্রশ্নের উত্তরটি দিব একটা বিরতি থেকে ফিরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট। এবারে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি শীতকালে হাঁটু ব্যথার আধুনিক চিকিৎসা প্রসঙ্গে। স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে, অথবা ফেসবুকে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন www.facebook.com/dprc advanced pain treatment এই ঠিকানায়। আমরা বিরতির আগে একজন দর্শকের প্রশ্ন নিয়েছিলাম, তার উত্তরটা দিয়ে শুরু করব। যে ওনার গোড়ালিতে ব্যথা হয় এবং এক গোড়ালিতে, এবং বয়স 50-এর উপরে, 50+। হ্যাঁ, এবং সকালে উঠে পা ফেলতে কষ্ট হয়, পাশাপাশি আবার চলেও যায়, মাঝে মাঝে হয় না। ওনার সমস্যাটা মনে হচ্ছে ওয়ান টাইপ অফ আর্থ্রাইটিস, বা আমরা যেটা অস্টিও আর্থ্রাইটিস বলে থাকি, হাঁটু ক্ষয় রোগ। এবং গোড়ালিতে শুধু যে হাঁটুতে ক্ষয় রোগ হবে এমন কোনো কথা নেই, যে কোনো জায়গায় এনি সাইনোভিয়াল জয়েন্ট, যে কোনো সাইনোভিয়াল জয়েন্টই আপনার আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। এবং পার্টিকুলারলি এই দর্শকের অ্যাঙ্কেল জয়েন্টে বা গোড়ালিতে সমস্যার কথা বলেছেন। এবং সম্ভবত দুটো সমস্যা আমরা পায়ের গোড়ালির দুটো জিনিস পেয়ে থাকি। একটা হচ্ছে পায়ের তলা অনেক সময় হাড় বাড়তে পারে, যেটা আমরা বলি আপনার ক্যালকেনিয়াল স্পার, হ্যাঁ, হাড় বেড়ে যায়। সেটা প্রাথমিক পর্যায়ে আমরা ডাক্তারি ডায়াগনোসিস করে থাকি প্লান্টার ফ্যাসাইটিস। পিছনে পায়ের তলায় একরকম আমাদের শক্ত একটা মাসেলস আছে, ফ্যাসা, যদিও এটা মাসেলস না, মানে আপনার ব্যান্ড টাইপের, যেটা আমাদের হাঁটতে সহায়তা করে। সেটা যে ক্যালকেনিয়াম বোনে অ্যাটাচমেন্ট থাকে, ওখানে কিন্তু ইনজুরি হতে পারে। যে আমি প্রায় বলে থাকি সবাইকে যেন নরম জুতা ব্যবহার করে, খালি পায়ে না হাঁটে, ওজন কমানো।
তো তা থেকে আপনার পায়ের তলায় ব্যথা হতে হতে এক পর্যায়ে আপনার ক্যালকেনিয়ারিস পার হতে পারে। ওনার এটাও আছে, পাশাপাশি ওনার অ্যাঙ্কেলেও ব্যথা হয়। অ্যাঙ্কেলে যেটা হয় আর্থ্রাইটিস, বয়সজনিত হাড় ক্ষয় হতে পারে, এইজিং প্রসেস জনিত। তো দর্শক, এটা আপনার হাড় ওই জায়গার অ্যাঙ্কেলের এক্সরে করলে আরও খুব সহজে বোঝা যাবে। আপাতত আপনি নরম জুতা পায়ে দেন, গরম শেক দিচ্ছেন, অবশ্যই শেক দিতে পারেন। কিছু ব্যথানাশক মলম বা ক্রিম ব্যবহার করতে পারেন। অতিরিক্ত ওজন হলে কমিয়ে ফেলতে হবে। আর একটা কথা, হ্যাঁ অবশ্যই হাঁটার অভ্যাস কন্টিনিউ করতে হবে, হাঁটা ছেড়ে দেওয়া যাবে না, হাঁটতে হবে। এই জাতীয় চিকিৎসাগুলা প্রাইমারি যেগুলো করছেন এগুলো চালিয়ে যান। যদি এতেও না সমস্যা হয়, হাঁটুর এক্সরে, অ্যাঙ্কেলের এক্সরে এবং কিছু ব্লাড টেস্ট করে দেখতে হবে যে ভিতরে কোনো চেঞ্জ আছে কিনা, বা অন্য কোনো আর্থ্রাইটিস রোগের বা ভিটামিনের ডি বা ক্যালসিয়ামের লেভেলে কোনো সমস্যা আছে কিনা। তারপরে আপনাকে হয়তো আরও বেটার ট্রিটমেন্টে যেতে হবে। আপাতত চিকিৎসা করতে থাকুন। যদি সমস্যা বাড়ে তাহলে অবশ্যই আপনাকে একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে প্রয়োজনে এক্সরে বা কিছু টেস্ট করে দেখতে হবে যে কি হয়েছে। অনেকেই কিন্তু দেখা যায় যে হাঁটু ব্যথা হলে তখন মানে হাঁটু ভাঁজ করে বসাটা কমিয়ে দেয়, চেয়ারে বসে নামাজ পড়ে। পার্টিকুলার নামাজও কিন্তু একটা এক্সারসাইজ, মানে বিভিন্ন ধরনের মুভমেন্ট কিন্তু নামাজের সময় আমাদের হয়, যেটা আমাদের শরীরের জন্য খুবই ভালো। তো হাঁটু ব্যথা রোগীদের জন্য কি বলবেন? আপনাকে অনেক ধন্যবাদ। আসলে এটা আমি একটা মজার হিস্টোরি বলি যে দুটা মহিলা আমার কাছে আসছে রুগী, একজনের বয়স 35, আরেকজনের বয়স 60। তো আমি ভেবেছি যে বয়স যার বেশি সে হয়তো আমার রুগী, যেহেতু বয়স্ক মানুষ হাঁটু ব্যথা নিয়ে আসছে। কিন্তু আনফর্চুনেটলি দেখা গেল যে মেয়ে হচ্ছে রুগী যার বয়স 35। এবং খুবই মজার জিনিস যে মাকে জিজ্ঞেস করলাম যে আপনি নামাজ পড়েন কিভাবে, বলে আমি স্বাভাবিক নামাজ পড়ি। আর মেয়ে 5 বছর ধরে চেয়ারে বসে নামাজ পড়ে। তো এখন দেখেন সে 5 বছর ধরে নামাজ পড়ে এবং আবার আমার কাছে আসছে ওই হাঁটু ব্যথা নিয়ে। মানে নামাজ যে চেয়ারে বসে পড়লো কোনো সমাধান হয় নাই, কিন্তু উল্টো তার রোগটা আরও বেশি খারাপ করে। আমরা যখন 5 বছরের আগের এক্সরে আর আমি নতুন করে এক্সরে করে দেখি আরও খারাপ রোগীর হাঁটু। এটা হচ্ছে যে ল্যাক অফ মুভমেন্ট। এবং আরও মজার বিষয় হচ্ছে ওনার নানি, যে মা, সেও কিন্তু স্বাভাবিক নামাজ পড়তো। এখন কিন্তু সেও কিন্তু ব্যথামুক্ত ছিল, মাও ব্যথামুক্ত, কিন্তু মেয়ে কিন্তু এখন আপনার হাঁটু ব্যথায় ভুগছে এবং চলাফেরা করতে পারে না। তার হাঁটুর চেহারা দেখলে মনে হবে যে 80 বছর বয়সের চেঞ্জ আসছে। তো এইটা হচ্ছে আমাদের এই যে আরবানাইজেশন, আমরা অতিরিক্ত লাইফ লিড করতে চাই সবাই। একটা হচ্ছে আমরা হয়তো অনেক সময় ডাক্তাররা বলি হ্যাঁ চেয়ারে বসে নামাজ পড়েন, আর রুগী এটাকে পেয়ে বসে। রুগী এটা হলো কিছুদিনের জন্য সেটা সাজেস্ট করা যেতে পারে। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা ফোনটি নিয়ে আবারও কথা বলবো। অবশ্যই। দর্শক কি আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। আমি কেএমপি ব্ল্যাকস্টোন মোড় থেকে তেজি হোসেন, বয়স 40। জি। আমার কোমরে লেফট সাইডে ব্যথা হয়, শিরায় টান পড়ে মনে হয়। ওই শিরাটা আস্তে আস্তে হাঁটুর দিকে টান ধরে এবং ব্যথা করে। হাঁটু ব্যথা করতে গেলে সেটা আমি হাঁটতে পছন্দ করি, যদিও হাঁটি, কিন্তু হাঁটু ব্যথা মানে হোল্ড করা যাচ্ছে না, হাঁটু এতটাই ব্যথা। বসলে উঠতে পারি না, আর উঠে আবার বসতে পারি না। এখন লেফট সাইড থেকে রাইট সাইডেও হাঁটুতে সেম ব্যথাটা আসছে। হ্যাঁ, এর জন্য আমার আবার শ্বাসকষ্ট আছে, পেন কিলার সহজে খেতে পারি না। আপনি কিডনিতে স্টোন আছে আমার। যে আপনি কি ডাক্তার দেখিয়েছিলেন এই যে কোমর এবং হাঁটু? আমার মেয়ে ইন্টার পরীক্ষা দিবে, আমি যাব ইন্টার পরীক্ষার পর। এখনো ডাক্তার দেখাননি? না, আমার ভাই ঢাকা মেডিকেলে আছে, একটা পেন কিলার দিয়েছিলেন। জি ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। ওনার সমস্যাটা একেবারে সিমটোমেটিক, এসিমেট্রিক্যাল, আমরা যেটা বলি সিমেট্রিক্যাল। প্রায় রোগী পেয়ে থাকি যে কোমর ব্যথা, এখন হাঁটু ব্যথা, এবং বয়স কিন্তু 40। এই বয়সে যেটা আর্থ্রাইটিস ডেভেলপ করে সাধারণত মহিলাদের, এবং অস্টিও আর্থ্রাইটিস। পাশাপাশি ওনার কোমরে ডিস্কের সমস্যা আছে, যে ওনার কোমর ব্যথা কিন্তু রেফার্ড করে পায়ে যায়, এবং একবার বাম পাশে ছিল এখন আবার ডান পাশে, বা অনেক সময় দেখা যায় বাম ডান দুটো আবার প্যারালাল হতে পারে দুপাশে, এবং পাশাপাশি হাঁটু ফোল্ড করলে ব্যথা হয়। দর্শক, আপনার সমস্যাটা প্রাথমিক পর্যায়ে আর্থ্রাইটিস রোগে আপনি ভুগছেন, অস্টিও আর্থ্রাইটিস, এবং কোমরে ডিস্কের সমস্যা আছে, এটা বুঝেই যাচ্ছে। আরও কনফার্ম করার জন্য আপনার মেরুদণ্ডের একটা এমআরআই করে দেখলে আরও বেটার হবে, এবং হাঁটুর এক্সরে করলে হয়তো হাড় ক্ষয়ের ফিচার বা আমরা দেখতে পাবো যে হাড় ক্ষয় হচ্ছে। তো আপনি পেইন কিলার একটা হচ্ছে খেতে পারেন না, আর একটা হচ্ছে খাওয়া উচিত কিনা, দিস ইজ ইম্পর্টেন্ট। আপনি পেইন কিলার খাবেন কেন? প্রথম কথা হচ্ছে এই জাতীয় রুগীদের চিকিৎসা ডায়াগনোসিস করতে হবে যে কেন কোমর ব্যথা হচ্ছে, কেন হাঁটু ব্যথা হচ্ছে, এগুলো আমরা অ্যাসেস করে আগে দেখি। বয়স একটা ফ্যাক্টর,
তারপরে হচ্ছে আপনার ট্রিটমেন্ট, এবং এই ক্ষেত্রে রিহ্যাবিলিটেশন সবচেয়ে অত্যাধুনিক চিকিৎসা এবং সেফ ট্রিটমেন্ট, মানে রোগ অনুযায়ী চিকিৎসা। আপনি পেইন কিলার যদিও আপনার অ্যাজমার সমস্যা বা আপনার কোনো চেস্টের সমস্যার কারণে ব্যথার ওষুধ খেলে ব্যথা হাঁফানি রোগ বেড়ে যেতে পারে, কিন্তু এর চেয়ে আমি বলবো এই ব্যথার ওষুধ খাওয়াই আপনার কোনো উচিত না। আপনি ডায়াগনোসিস কনফার্ম করেন, গরম শেক দিতে পারেন, আমরা যেটা বলছি বারবার। যদি হাঁটার অভ্যাস থাকে অবশ্যই ট্রাই করেন, যদি ব্যথা বেড়ে যায় হাঁটাটা কিছুদিন বন্ধ রাখতে হবে, কিন্তু আবার হাঁটতে হবে। আর ইন দ্য মিন টাইম আপনি একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে ডায়াগনোসিস করেন যে কোমরে কি হয়েছে, আপনার পিএলআইডি আছে এবং হাড় ক্ষয় রোগ আছে। আমাদের সাথে ফেসবুকে একজন দর্শক সংযুক্ত হয়েছেন, আমরা প্রশ্নটি নিব। মোহাম্মদ রাশিদুর জামান শুভ লিখেছেন, আমার আব্বুর বয়স 65 বছর, কোমরের ব্যথা এবং হাঁটুর ব্যথা এতটাই যে হাঁটা চলা করতে পারছেন না, ডায়াবেটিস নাই, আমার আব্বুর এখন কি করণীয়? ওনার বাবারও আসলে এর আগে যে রোগী ফোন করেছে প্রায় একই সমস্যা, দেখেন কোমর ব্যথা আছে পাশাপাশি হাঁটু ব্যথাও আছে। যা দেখা যায় অনেক রোগী আমাদের কাছে হয়তো 2 বছর আগে কোমর ব্যথা নিয়ে আসছিল, এখন ভালো কোমর ব্যথা না, এখন নতুন করে আবার হাঁটু ব্যথা, বা অনেকের আছে দীর্ঘদিন কোমর ব্যথা ভুগছে, সে দেখা যায় কোমর ব্যথার সঠিক চিকিৎসা না হওয়ার কারণে আবার হাঁটু ব্যথা হতে পারে। ওনার বাবার যে বয়স 65, এই বছর বয়সে অস্টিওআর্থ্রাইটিস, এটা একেবারে কমন প্রায় রোগীর হয়ে থাকে, যেটা আমরা হাড় ক্ষয় রোগ বলে থাকি। অস্টিওআর্থ্রাইটিসে আপনার মেরুদণ্ডের যে ডিস্ক থাকে, ডিস্ক শুকিয়ে যাবে, এখানে অস্টিওফাইট, হাড়ে অস্টিওফাইট হতে পারে, মানে হাড় বেড়েও যেতে পারে, হাড়ের ঘনত্ব কমে যেতে পারে, ডেন্সিটি, আমরা বিএমডি একটা টেস্ট আছে, করলে বুঝতে পারি। হাড় ছিদ্রি হওয়া রোগ যেটা বলি, হাড়ের যে হাইট থাকে মানে বোনসের হাইট দেখা যায় কিছুটা কমে যেতে পারে, তো তা থেকে ডিস্কের সমস্যা হবে এবং অনেক সময় পায়ে ব্যথা যেতে পারে। আর পাশাপাশি ওনার অস্টিওআর্থ্রাইটিস আছে, ওনাকে আসলে রিহ্যাবিলিটেশন চিকিৎসা করতে হবে। রিহ্যাব একটা চিকিৎসা পদ্ধতি যেটা এই জাতীয় হসপিটাল বা ডাক্তারের শরণাপন্ন হয়, প্রয়োজন হসপিটালাইজড হয়ে কিছুদিনে চিকিৎসা চালিয়ে যেতে হবে, হলে আশা করি ব্যথা দুটো অ্যাট এ টাইমে চলে যাবে এবং উনি ভবিষ্যতে আরও ভালো থাকতে পারবে। আমরা যদি আরো কিছু ছবি দেখি আর একটু পরিষ্কারভাবে বুঝতে পারবো। এইটা একটা খুব সুন্দর ছবি, এটা খুব ইম্পর্টেন্ট। আমি শুরুতেই বলছিলাম যে হাঁটু ব্যথা নিয়ে আসে রুগী, এসে বলে স্যার আমার হাঁটুর হাড় ক্ষয় হয়ে গিয়েছে, এই জন্য হাঁটুতে ব্যথা, কিন্তু আমি অ্যাসেসমেন্ট করে দেখি হাঁটুর ভিতরে কোনো প্রবলেম নাই। দেখেন এখানে লাল গোল দিয়ে যে অংশটা দেখিয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু হাঁটুর বাহিরের অংশ, মানে এখানে হচ্ছে বাম পাশে যে গোল অংশটা, এটা এখানে ইলিওটিবিয়াল ব্যান্ড, মানে উপর থেকে একটা মাসেলস আমাদের হাঁটুর এখানে এসে লেগেছে, এবং আমরা যদি বল কিক করি, ফুটবল বা যে কোনো লাথি দেওয়ার ক্ষেত্রে হতে শুরু করে, অথবা পাশে কাউকে যদি পা দিয়ে কিছু সরাতে হয় পাশে, তখন এই ব্যান্ড অনেক কার্যকরী, ব্যান্ডই কাজটা করে। সেই ব্যান্ডে অনেক কারণে আপনার পেশাগত কারণে কিন্তু ইনজুরি হতে পারে। এই যে গোল দিয়ে বোঝানো হচ্ছে এখানে ইনফ্লামেশন বা এখানে ইনজুরি বা ভিতরে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ওখানে কিন্তু ব্যথা হতে পারে। রুগী হয়তো হাঁটুর ব্যথাই বলছে, রুগী তো আর জানে না আসলে স্পেসিফিক কি হয়েছে, সে যা একজন বিশেষজ্ঞ ডাক্তারই আইডেন্টিফাই করতে পারে বাই ফিজিক্যাল উইদাউট ইনভেস্টিগেশন। আমরা ফিজিক্যাল এক্সামিনেশন দিয়ে এটা বোঝা যায় যে তার ইলিওটিবিয়াল ব্যান্ড সিনড্রোম নামে একটা রোগ আছে, যেটা হাঁটুতে ব্যথা হবে। এটা আসলে হাঁটুর কোনো সমস্যা না, এটা ব্যান্ডের সমস্যা, মাসেল যেখানে ইনসারশন হয়েছে সেখানে ইনজুরি হতে পারে, সেখান থেকে বিভিন্ন সমস্যা হবে। তবে এই রোগীগুলা বেশিরভাগই পেশাগত সমস্যা থেকে হয়, যেমন যারা নিচে বসে বসে কাজ করে, আসন করে বসে, বা ওয়েল্ডিং এর কাজ করা বা হেভি কাজ করা, অনেকে আছে সেফটি শু ইউজ করে, আমাদের অনেক লোক আছে যারা বাইরে কাজ করে সেফটি শুয়ের কিন্তু অনেক ওজন থাকে, এই যে শু ইউজ করা থেকে কিন্তু আপনার এই জাতীয় ইলিওটিবিয়াল ব্যান্ড সিনড্রোম হতে পারে। এটা হাঁটুর একটা অ্যানাটমিক্যাল ছবি এবং পিওর অ্যানাটমি, মানে হাঁটু কি দিয়ে তৈরি, হাঁটুর দুটো বোনস, উপরে একটা ফিমার, নিচে টিবিয়া এবং সামনে পেটেলা নামক বাটি। তাহলে হাঁটু, তাহলে বোঝা যায় যে হাঁটুর সমস্যা শুধু হাড় ক্ষয় হবে না, এই যে অন্যান্য স্ট্রাকচারও কিন্তু হাঁটুতে সমস্যা হতে পারে। যেমন হাঁটুর ভিতরে যে ক্রুসিয়েট লিগামেন্ট থাকে প্রায় আমরা পেয়ে থাকি, বাহিরে হয়তো কাজ করতে গিয়ে আঘাত পেয়েছে, হাঁটতে সমস্যা হয়, ফুলে যাওয়া, তখন আমরা অ্যাসেস করে দেখি যে ভিতরে অনেক সময় এমআরআই প্রয়োজন হতে পারে, আমরা এমআরআই করে দেখা যায় যে কোনো লিগামেন্ট ইনজুরি, অথবা আমরা ফিজিক্যাল অ্যান্টেরিয়র ড্রয়ার টেস্ট, পোস্টেরিয়র ড্রয়ার টেস্ট আমরা ডাক্তার এক্সামিন করলে বুঝতে পারি, অথবা বাইন্ডিং যে লিগামেন্টগুলো থাকে দুপাশের, এই লিগামেন্টগুলো অনেক কারণে ইনজুরি হতে পারে। এই স্ট্রাকচার ছাড়াও হাঁটুর উপরে অনেক সময় আপনার কিছু আপনার লিম্ফ নোড থাকে, গ্ল্যান্ড, বার্সা, এই বার্সাও কিন্তু ইনফেকশন বা ইনফ্লামেশন হতে পারে, তা থেকেও কিন্তু হাঁটু ব্যথা হতে পারে। কিন্তু রুগী
অনেক সময় হাঁটুর ব্যথা হলেই মনে করে যে হাড় ক্ষয় হয়ে গেছে বা এই জাতীয় কিছু। মানে শুধু এই হাড় ক্ষয়ই কারণ না, আরো অনেকগুলো কারণ অবশ্যই, আছে। আমাদের বিভিন্ন সাথে কারণ। একজন দর্শক আছেন, আমি একটু ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আসসালামু আলাইকুম। জি আমি বলুন। মোহাম্মদ আবু তাহের পটুয়াখালী বাউফল থেকে বলছিলাম। জি জি আপনার সমস্যার কথা বলুন, আমরা সবাই শুনতে পাচ্ছি। জি আমার সমস্যা হয়েছে, আমার বয়স 30 আর আমি অনেকদিন আগে আমি গাছ থেকে পড়ে গিয়েছিলাম, ঠিক আছে? জি তো পরে আমার মাথায় একটু ব্যথা হয়েছে, পরে হাঁটুতে ব্যথা, মানে আমি বসে থাকলে পরে আমার হাঁটুতে মানে ভর দিয়ে উঠতে পারি না, ঠিক আছে? হুম হুম পরে ব্যথাটা বাইরে যায়, মাজা একদম ধইরা যায়, মাজা দিয়ে আমি মানে সোজা হয়ে দাঁড়াইতেই পারি না, মাজা একদম ব্যথা হয়ে যায়, এরকম একটা অবস্থা ব্যথায়। হুম হুম আপনি ডাক্তার দেখিয়েছিলেন এই সমস্যার পরে এখন? জি একবার দেখাইছিলাম, চেক আপ করছি, তবে জি কিছু বলে নাই? ডাক্তার দেখাইছিলাম, পরে চেক আপ করছে আমার মাজার এক্সরে দিছে, তো এক্সরেতে কোনো কিছু ধরা খায় নাই। তো পরবর্তী সময় প্রায় 1 বছর আমি একটু আসছিলাম, পরবর্তী সময় আবার আমার ঠিক এই একই সমস্যা আজকে প্রায় 3 বছর পর্যন্ত। শীতে দেখাটা যায় বেশি আর কি, ঠিক আছে? জি শীতে বেড়ে যায়। আপনার পেশা কি, আপনি কি করেন? আমি যে মোটরসাইকেল ভাড়া চালাই, মোটরসাইকেলে? মোটরসাইকেল দিয়ে গাড়ি দিয়ে ভাড়া চালাই আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে, আমি উত্তর দিচ্ছি। আমরা দর্শকের প্রশ্নের উত্তরটি দেব একটা বিরতি থেকে ফিরে। প্রিয় দর্শক, এবারে নিচ্ছে আরেকটি ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি শীতকালে হাঁটু ব্যথার আধুনিক চিকিৎসা প্রসঙ্গে। আমরা কথা বলছিলাম আধুনিক চিকিৎসা প্রসঙ্গে, যে হাঁটু ব্যথায় কী ধরনের চিকিৎসা আমাদের দরকার। কিন্তু আমাদের দর্শক একজন ছিলেন, বিরতির আগে আমরা প্রশ্ন নিয়েছিলাম, যে তার উনি উত্তর পড়ে দিয়ে শুরু গিয়েছিলেন, করব। কোমর ব্যথা আছে এবং হাঁটু ব্যথা আছে। আসলে পড়ে গেলে এক্সরে দিয়ে যদি ডায়াগনোসিস না হয়, যে উনি এক্সরে করেছে কিছু পাওয়া যায়নি, যে গাছ থেকে পড়ে গেছিলেন। হ্যাঁ ওই গাছ থেকে পড়ে গিয়ে, তো সেক্ষেত্রে আমি মনে করি ওনাকে এখন একটা এমআরআই করতে হবে, স্পেশালি কোমরের। আচ্ছা, কোমরে এমআরআই করলে অনেক সময় পড়ে গেলে আপনার মেরুদণ্ডে তো অনেকগুলো স্ট্রাকচার আছে, একটা হার্ড টিস্যু, সফট টিস্যু। হার্ড টিস্যু যদি ভাঙা না পাওয়া যায়, এক্সরেতে ভাঙাগুলো দেখা যায় সাধারণত, তাহলে আমাদের বুঝতে হবে সফট টিস্যুতে কোথাও প্রবলেম হয়েছে। সেক্ষেত্রে যদি একটা এমআরআই করে, এমআরআই করলে খুব সহজেই কিন্তু আপনার ডায়াগনোসিস হয়ে যাবে। আর পাশাপাশি ওনার কিন্তু ব্যথাটা যায় না, 3 বছর ধরে উনি ভুগছে। উনি পেশায়ও যে কাজ করে সেটাও কিন্তু মোটামুটি মেকানিক্যাল সমস্যা হতে পারে, উনি মোটরসাইকেল সম্ভবত ড্রাইভ করে কাজ করে। তো দর্শক, আপনার এটা নিয়ে বসে না থেকে আপনাকে একটা এমআরআই করে ফেলতে হবে, আমি যে বলছিলাম ইতিপূর্বে। আর ডায়াগনোসিস করতে হবে যে আপনার মেরুদণ্ডে এমআরআই খুব বোঝা যাবে যে কী কী সমস্যা হয়েছে বা আঘাত পেয়ে। কারণ আপনি যে কাজ করছেন এটা থেকে মানে যত দিন যাবে আর সমস্যাটা বেড়ে যেতে পারে। ইভেন কি আপনার বয়স বাড়ার সাথে সাথে ওখানে হাড় ক্ষয় হতে পারে, অস্টিওপোরোসিস ডেভেলপ করতে পারে, হাঁটুতে আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। তো আপনাকে এখনই উপযুক্ত সময় একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে ডায়াগনোসিস করে আপনাকে রিহ্যাব চিকিৎসায় যেতে হবে। কিছুদিন রিহ্যাবিলিটেশন চিকিৎসা এবং পরবর্তীতে বিভিন্ন এক্সারসাইজ এবং আপনি যে কাজ করছেন সেই কাজটা কিভাবে করবেন সেগুলো একজন বিশেষজ্ঞ আপনাকে শিখিয়ে দিবে বা আপনাকে ট্রিটমেন্টের পরে বুঝিয়ে দিবে। ওভাবে যদি চিকিৎসা নেন, আশা করি এই সমস্যাটা আর বাড়বে না এবং আপনি ভালো থাকতে পারবেন। আমরা হাঁটু ব্যথা সম্পর্কে জানছিলাম যে একটা হতে পারে যে হঠাৎ হতে পারে, আবার হয় যে অনেক দীর্ঘ সময় ধরে হচ্ছে। তো অনেক দিন ধরে ভুগলে সেখান থেকে কি প্যারালাইসিস ডেভেলপ করতে পারে? অবশ্যই আমরা প্রায় রোগী পেয়ে থাকি, দেখা যায় যে 3 বছর 4 বছর ধরে হাঁটু ব্যথা ভুগছে এবং এক পর্যায়ে সে আর হাঁটতে পারে না। হাঁটতে না পারার কারণে সাজেস তার একটা ডান হাঁটুতে হয়তো সমস্যাটা ছিল। আমরা যখন ক্লিনিক্যাল এক্সামিনেশন করে দেখি যে তার ডান হাঁটু বা ডান পা শুকিয়ে গিয়েছে। মাসেল শুকিয়ে যাওয়া, দিস ইজ ওয়ান টাইপ অফ প্যারালাইসিস, এবং শক্তি কমে যায়। রোগী কিন্তু এক পর্যায়ে বলে যে আমি হাঁটতে গেলে মনে হয় ডান পায়ে পড়ে যাই। এই জাতীয় কমপ্লেইন আসতে পারে, প্যারালাইসিস হতে পারে। ইভেন কি মানে পুরোপুরি প্যারালাইজড না হলেও অবশ অবশ লাগে, এরকম কথা কিন্তু হতে পারে, বলে, যেটা আমরা প্যারাপ্যারাসিস বলে থাকি। প্যারালাইসিস মানে কমপ্লিট প্যারালাইসিস, আর প্যারাপ্যারাসিস মানে পার্শিয়াল প্যারালাইসিস বা আংশিক।
সেটা মাসেলের গ্রেড কমে যেতে পারে। আমরা নর্মাল মাসেল পাওয়ার একটা মানুষের সাধারণত 5 থাকে, যখন প্যারালাইসিস হয় সেটা দেখা যায় 3, 4 বা দূরে 2, 1 চলে আসতে পারে। তো এই জাতীয় সমস্যা হতেই পারে। এটা কিন্তু কমপ্লিকেশন অফ নিয়ার প্রবলেম থেকে। এটা অনেক সময় দেখা যায় যে আঘাত পেয়ে হয়তো সঠিক চিকিৎসা হয় নাই, শুধু কেবল ব্যথার ওষুধ খাচ্ছে, কেবল খেয়ে খেয়ে হয়তো ব্যথা কমিয়ে রাখছে, এক পর্যায়ে ব্যথা আরও বেড়ে যেতে পারে, পাশাপাশি কিন্তু পা প্যারালাইসিস বা অবশ্যই বা শুকিয়ে আমাদের কাছে নিয়ে আসে, বা ব্যথা নাই চলে গিয়েছে কিন্তু রুগী হাঁটতে পারে না। হাঁটতে গেলে কমপ্লেন কি, হাঁটতে গেলে সে পড়ে যায়, বা হাঁটতে গেলে সে হাঁটু ভাঁজ করতে পারে না, হাঁটু আটকিয়ে আসে, এই জাতীয় কমপ্লেন হতে পারে। পার্টিকুলারলি যাদের এজ একটু বেশি, তারপরে দেখা যায় যে তার হয়তো বা অন্য একটা অপারেশন হয়েছে, কিডনি একটা আছে, সেই ক্ষেত্রে দেখা তাকে কোনো পেইন কিলারও দেওয়া যাচ্ছে না, একেবারেই দেওয়া যায় না, সেই ক্ষেত্রে কি ইমপ্রুভ হয়? অবশ্যই পেইন কিলার তো আমি বলছি যে আসলে হাঁটু ব্যথা বা বাত ব্যথার কোনো চিকিৎসাই না। পেইন কিলার সাময়িকভাবে ডাক্তাররা আমরা দিয়ে থাকি টু মিনিমাইজ দ্য, মানে তাকে একটু কমফোর্ট দেওয়া, একটু আরাম দেওয়ার জন্য, ঠিক না? পেইন কিলার দিয়ে শুধু হয়তো ওই দিন কষ্ট পাচ্ছে, সেই কষ্টটা হয়তো রিলিফ করতে পারে, কিন্তু পেইন কিলার তো রোগ সারাতে পারবে না। পেইন কিলারের কাজ হচ্ছে ইনফ্লামেশন, অ্যান্টি ইনফ্লামেটরি হিসাবে সে কাজ করে, ব্যথা কমায়, সোয়েলিং কিছুটা হয়তো কমে, কিন্তু এটা তো ডায়াগনোসিস করতে হবে যে আসলে হাঁটুর সমস্যাটা কেন হচ্ছে তার। এটা যে দীর্ঘমেয়াদী হলে বুঝেই যাবে কোনো আর্থ্রাইটিস বা অন্য কোনো মেকানিক্যাল সমস্যা থেকে হচ্ছে, আর হঠাৎ করে হলে হয়তো কোনো কজ থাকতে পারে, রুগী জানে যে সকালে আঘাত পেয়েছিল, পড়ে গিয়েছিল, এই সকল কজ যেটা আসে। তো একিউট কেসে বা নতুন কোনো ব্যথা, হাঁটু ব্যথায় হয়তো পেইন কিলার কিছুদিন খাওয়া যেতে পারে, সেটা অবশ্যই ডাক্তারের পরামর্শ হতে হবে, কারণ এক এক পেইন কিলারের আবার এক এক রোগে দেওয়া যাবে না। যেমন এক রোগী বলছিল যে তার ব্রঙ্কিয়াল অ্যাজমা কিন্তু শীতে বেড়ে যায়, একইভাবে শীতে বাতের ব্যথা বা হাঁটুর ব্যথা বেড়ে যায়। তাহলে ওই সময় যদি আপনি পেইন কিলার দেন, সে কিন্তু শ্বাসকষ্টের রোগী আরও মারাও যেতে পারে, কারণ পেইন কিলারের সাইড ইফেক্ট আপনার অ্যাজমাটিক সমস্যা আরও বাড়িয়ে তুলতে পারে। এবং আপনি যে বলছিলেন কিডনি রোগী, অবশ্যই দেওয়া যাবে না পেইন কিলার, অনেক রোগে, ইভেন কি দীর্ঘমেয়াদী পেইন কিলার থেকে গ্যাস্ট্রাইটিস, আলসার হতে শুরু করে আপনার হার্টের রোগ, কিডনির রোগ, ব্রেন স্ট্রোক, রক্তনালীর রোগ, এগুলো হতে পারে। তো পেইন কিলার আসলে তো সমাধানই না, যেটা হচ্ছে তাকে আমরা কনফার্ম ডায়াগনোসিস করতে হবে যে শুরুতে কি হয়েছে, এবং সেটার রিহ্যাব চিকিৎসা যেতে হবে। পুনর্বাসন এমন একটা চিকিৎসা পদ্ধতি যেটা এই জাতীয় স্পেশালাইজড হসপিটাল এবং ডাক্তারদের দ্বারাই সম্ভব। সব ডাক্তারই কিন্তু এই রোগের চিকিৎসা করতে পারবে না বা এই জাতীয় ট্রিটমেন্ট দিতে পারবে না। যারাই পুনর্বাসন নিয়ে পড়ালেখা করে আসছে এবং যে সকল ফেসিলিটিস, ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে আপনার ওই হাসপাতালে, এই জাতীয় ইকুইপমেন্ট, রিহ্যাবিলিটেশনের জন্য টেকনোলজিস্ট, টেকনিশিয়ান, ম্যান পাওয়ার, নার্স, ডাক্তার, এগুলো কিন্তু আপনার থাকতে হবে, এবং এই বিষয়ে দক্ষ আপনার ম্যানেজমেন্ট থাকতে হবে, অ্যাসেসমেন্ট করার জন্য স্পেশালিস্ট থাকতে হবে, দেন রিহ্যাবিলিটেশন করা সম্ভব। আর প্রাথমিক পর্যায়ে রোগীরা অবশ্যই যারা গ্রামে থাকে হয়তো সবসময় বিশেষজ্ঞ ডাক্তারের পাওয়া যায় না, সেই ক্ষেত্রে অবশ্যই যে কোনো ডাক্তার দেখিয়ে তারা সাময়িক চিকিৎসা নিতে পারে। অথবা আমরা তো উপদেশ দিচ্ছি কি করতে হবে, আঘাত পেলে কি করতে হবে, নতুন ব্যথায় কি করতে হবে। যেমন কেউ আঘাত পেলে আমরা বলি গরম ঠান্ডা সেক দিতে বা বরফের সেক, এগুলা বেসিক যে চিকিৎসা, এটা যে কোনো জায়গায় সে করতে পারে, করা উচিত, এবং প্রয়োজনে কিছুদিন পেইন কিলার খেতে পারে ডাক্তারের পরামর্শে। কিন্তু এটা নিয়ে বসে থাকা বা যখন রোগটা সারছে না, তখন কিন্তু তাকে অবশ্যই আপনাকে রেফারেল সিস্টেমে আসতে হবে, টারশিয়ারি লেভেলের চিকিৎসা চলে আসতে হবে, যে স্পেশালিস্টের কাছে, যে এসে তাকে ডায়াগনোসিস করতে হবে যে হাঁটুর সমস্যাটা কেন হচ্ছে, বা আঘাত পেয়ে থেকে কোনো ইনজুরি আছে কিনা ভিতরে। কারণ একটা ইনজুরি যদি হয়, আমরা যে হাঁটু রোগী প্রায় দেখে থাকি, একবার আঘাত পেয়েছে হয়তো 5 বছর আগে, মাঝখানে সে ভালো হয়ে গেছিল, কিন্তু 5 বছর পরে যে হাঁটুতে আঘাত পেয়েছে সেই হাঁটুটা আমরা এক্সরে করলে দেখা যায় আর এক হাঁটুর সাথে চেঞ্জ, টোটালি অ্যানাটমিক্যাল চেঞ্জ, মানে হাঁটুর ভিতরে হাড় বেড়ে গিয়েছে, ক্ষয় হয়ে গিয়েছে, হাঁটুর যে গ্যাপ থাকে গ্যাপটা কমে যেতে পারে। আবার অ্যালাইনমেন্ট, যে একটা বোনস একটা বোনসের উপরে যে আপনার মানে একটার উপর একটা থাকবে যে লাইন অফ গ্রেভিটি, সেই গ্রেভিটিও লাইন অফ গ্রেভিটি চেঞ্জ হয়ে যেতে পারে। তো এই আচ্ছা, আমাদের সাথে ফেসবুকে একজন দর্শক সংযুক্ত হয়েছেন, আমরা ফেসবুকে প্রশ্নটি নিয়ে আসি। অবশ্যই। মোহাম্মদ সুজান মাহবুব লিখেছেন, আমার বাবার বয়স 39 বছর, পেশা রাজমিস্ত্রি ও কৃষি কাজ করে, বাবার হাঁটুতে ব্যথা এবং ব্যথাটা রাতে বেশি হয় এবং চিবায় ওনার ভাষায়, মানে উনি লিখেছেন। হ্যাঁ, অবশ্যই খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এবং এই রোগী অনেক মানে একই কমপ্লেইন ওনার বাবার, নট অনলি যে ওনার বাবারই সমস্যা, যে কোমর ব্যথা, হাঁটু ব্যথা বা পা চিবানো বা কামড়ানো।
এটা হচ্ছে রোগীর অনুভূতি, সে তার নিজস্ব ভাষায় বলছে। তো আমরা বুঝতে পারি যে আসলে কি বলছে। যেটা ওনার সমস্যাটা বুঝেই যাচ্ছে ওনার কোমরের সমস্যা আছে। কোমর থেকেই আসলে মাসেলসের চাবানি কামড়ানি কথাটা আসতে পারে, যেটা আমরা নার্ভ রুট কম্প্রেশন মানে সায়াটিকা নার্ভ, যেটা আপনি জানেন যে আগে সায়াটিকা বাত বলা হতো এটাকে, একেবারে অনেক আগে, এখন আমরা হয়তো পিএলআইডি বলছি। তো এইটাতেই এই জাতীয় কমপ্লেইন আসবে যে এবং চাবানো এমআরআই কামড়ানো। তে এটা এত স্পষ্ট এত সুন্দরভাবে বোঝা যায় জি। যে এটা একেবারেই কনফার্মেটরি ডায়াগনোসিস এবং ওনার পেশা যেটা, উনি কিন্তু হার্ড ওয়ার্কার, উনি পেশায় রাজমিস্ত্রি এবং কৃষিকাজ করে। কৃষিকাজও করেন। দুটো কাজই তাকে কিন্তু বেশিরভাগ সময় সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করতে হয়, হেভি ওয়েট নিতে হয়। তো যার কারণে ওনার কোমরের সমস্যাটা হওয়াটাই স্বাভাবিক। আমি বলবো ওনার বাবাকে দ্রুত একজন স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে প্রয়োজনে ডাক্তার সাহেব এমআরআই বা আমরা যে টেস্টগুলো করি এগুলো করে ডায়াগনোসিসটা কনফার্ম করতে দেন, যদি রিহ্যাবিলিটেশন চিকিৎসা দেওয়া যায়। মেকানিক্যাল সমস্যাই সম্ভবত ডিস্কের সমস্যা এবং কোনো ইনজুরি জাতীয় সমস্যা হতে পারে। তো আশা করি ভালোভাবে যদি রিহ্যাব ট্রিটমেন্ট প্রয়োজনে কিছুদিন হসপিটালে থাকতে হতে পারে, দিলে আশা করি ইমপ্রুভ হয়ে যাবে। আমাদের সাথে একজন দর্শক ফোনে অপেক্ষায় আছেন, ওর ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম, মেজবারম বলছি ফেনী থেকে। জি যে আমার ওই হ্যাঁ মাঝে মধ্যে সামান্য একটু যদি মানে ভারী কাজ করে আমার মাথায় মানে প্রচন্ড ব্যথা করে, আর আমার পা গুলা মাঝে মধ্যে একটু মানে বেশি বসা থাকলে অবশ হয়ে যায়। আমার বয়স হলো 41। আপনি কি করেন পেশায়? আমি একটা দোকান করি, ওই আমি মানে দোকান করি আর কি, মানে ছোটখাটো ব্যবসা করি। সেটা বুঝছি। বাইরে একটা আমার স্যানিটেশন ব্যবসা আছে, ওখানে যে সামান্য কাজ করতে গেলে আমার মানে মাথার সমস্যা হয়ে যায়। আপনি দোকানে কি বসে থাকেন সারা দিন? আমি সবসময় বসে থাকি, ওই হঠাৎ হঠাৎ কাজ করি আর কি। জি জি। আচ্ছা জি, আমি দর্শক বুঝতে পেরেছি, আমি উত্তর দিচ্ছি। ওনার আমরা সমস্যাটা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, একটু ছোট করে আমরা প্রশ্নের উত্তরটি দেব। অবশ্যই ওনার সমস্যাটা কমন, প্রায় এই জাতীয় রোগী এবং এই একই সমস্যা, দীর্ঘ সময় বসে থাকা। আমরা এর আগে বলছি, এবং বসে যারা থাকে দোকানে সে জানেও না সে ভুলভাবে বসে আসছে, হয়তো একদিকে কাত হয়ে ডানে বামে বা সামনে ঝুঁকে কাজ করে, বা বসার চেয়ারটা অনেক টু লো হতে পারে, অনেক টুলে বসে থাকে, তা থেকে মেরুদণ্ডে ডিস্কের সমস্যা হয়। এবং সবচেয়ে কমন রোগটা এটাই, আমরা কোমরের যে সমস্যাগুলো পাই, যার কারণে অনেক সময় ওনার হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা হতে পারে। তো দর্শক, আপনার এই সমস্যাটা নিয়ে বসে না থেকে আপনি একটা এমআরআই করতে হবে, একজন ডাক্তারের বিশেষজ্ঞ, শুধু ডাক্তার নর্মাল ডাক্তার হলে হবে না, একজন এই জাতীয় বাত ব্যথা রোগ বিশেষজ্ঞের শরণাপন্ন একটা এমআরআই করে দেখতে হবে দ্রুত। আর আপনি একটানা বসে থাকবেন না, 1 ঘন্টা পর পর উঠবেন, সোজা হয়ে বসবেন। যদি চেয়ারটা টুল ব্যবহার করেন ছেড়ে দিতে হবে, চেয়ারে বসতে হবে, সামনে ঝুঁকে নিচু জিনিসে কাজ করা যাবে না। এগুলো একটু নিয়ম মেনে চলেন, আর একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হন। একটা এমআরআই করলে আপনার সমস্যাটা পাওয়া যাবে, সেই অনুযায়ী আপনাকে রিহ্যাবিলিটেশন চিকিৎসায় যেতে হবে। আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। এসএটিভির দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, চলছে ঘড়ির কাঁটা, চলছে আমরাও। সময় বলছে বিদায় নিতে হবে। দেখা হবে আগামী পর্বে একই সময়ে একই চ্যানেলে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।